আবারও বাংলাদেশ টেস্ট দলের দায়িত্বে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব করবেন 2027 সাল পর্যন্ত। বিসিবি কর্তাদের অনুরোধেই ফেরা বললেন অধিনায়ক। ক্রিকেট অফসের উপর থাকবে না কোনো ছায়া কমিটি, বড় সিদ্ধান্তে মত দিতে পারবেন সাবেকরা বললেন ফাহিম। কাঠামো শক্তিশালী করতে বয়স ভিত্তিকে গুরুত্ব আসিফের। নারী বিশ্বকাপের ফাইনালে কিছুক্ষণ পর সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। প্রথম শিরোপার স্বপ্নে বিভোর স্মৃতি হারমানপ্রীতরা। স্বাগতিকদের টেক্কা দিতে চায় প্রোটিয়াস। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস.এম. ইকবাল। আরও একবার শান্ততেই আস্থা খুঁজে পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন কারো হাতে নয়, বুঝিয়ে শুনিয়ে নাজমুল হোসেন শান্তকেই ফিরিয়ে আনা হলো পুরনো পদে। 2025 থেকে 2027 সাল পর্যন্ত চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরোটা সময় তার হাতেই থাকবে বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এদিকে পুনর্বার দায়িত্ব নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন শান্ত। সালটা 2023। সাকিব আল হাসানের হাত থেকে অধিনায়কত্ব তুলে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তর কাছে। শুরুটা টেস্ট দিয়ে হলেও এক পর্যায়ে সাকিবের পর বাংলাদেশের 3 ফরম্যাটের দায়িত্বই পান শান্ত। মনে হচ্ছিল দারুণ কিছুর দিকে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট। কিন্তু বছর না ঘুরতেই ছন্দপতন। টি-20-র ফর্মটা ভালো না থাকায় নিচ থেকেই ক্যাপ্টেন্সি ছেড়ে দেন শান্ত। কিন্তু ওয়ানডে টেস্টটা চলছিল বেশ ভালোভাবে। অন্তত সাদা পোশাকে তাকে টেক্কা দেওয়ার মতো ছিল না কেউ। কিন্তু ওই যে বাংলাদেশ ক্রিকেটের চিরাচরিত স্বভাব, বেশি ভালো এখানে ভালো না, নজর লাগে শান্তর ক্যাপ্টেন্সিতে। হুট করে তাকে না জানিয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে ওয়ানডে ক্যাপ্টেন্সি কেড়ে নেয় ক্রিকেট অপারেশনস। শান্তর জায়গায় দায়িত্ব তুলে দেওয়া হয় মিরাজের হাতে। এরপর চারদিকে নানা সমালোচনা হলেও একেবারে চুপ ছিলেন শান্ত। পরে 28 জুন লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে হুট করেই সাদা পোশাকের দায়িত্বটা ছেড়ে দেন তিনি। বোঝা যায় অভিমান জমে পাহাড় হয়ে গিয়েছিল, যার প্রতিফলনই ঘটেছিল সেই সংবাদ সম্মেলনে। তবে শান্ত ছেড়ে দিলেও তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলেননি বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, বরং বারবারই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তিনি। কিন্তু অভিমান ভাঙানো যায়নি শান্তর। বাধ্য হয়ে হন্যে হয়ে নতুন অধিনায়ক খুঁজে বেরিয়েছে বিসিবি, কিন্তু রাজি করানো যায়নি সাবেক ক্যাপ্টেন মুমিনুলকে। মিরাজ এবং লিটন ভাবনাতে থাকলেও তাদের উপর শতভাগ আস্থা পাচ্ছিল না বোর্ড কর্তারা। বাধ্য হয়ে আবারও শান্তর শরণাপন্ন হন আমিনুল ইসলাম বুলবুল। নাজমুল আবেদিন ফাহিমকে দিয়ে কয়েক দফায় বোঝান এই টপ অর্ডার ব্যাটারকে। সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদও চেষ্টা করেছেন নিজের মতো করে। অবশেষে সবার অনুরোধে আবারও ফিরলেন শান্ত। তবে এবার আর অল্প সময় নয়, বেশ লম্বা সময়ের জন্য আসলেন 27 বছর বয়সী ক্রিকেটার। 2025 থেকে 2027 পর্যন্ত আইসিসির চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো চক্রতেই তিনি অধিনায়ক হিসেবে থাকবেন বাংলাদেশের। নতুন করে পুরানো দায়িত্ব নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন শান্ত। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেয়া আমার জীবনের সবচেয়ে বড় গৌরবের বিষয়। আমি আমার ওপর দেয়া দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এই দলটা নেতৃত্ব দেয়া সবসময় আনন্দের। আমি বিশ্বাস করি সামনে আমাদের জন্য ইতিবাচক কিছু সময় অপেক্ষা করছে। আমরা এই মাসের শেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য অপেক্ষায় আছি, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময়ের শুরু। নভেম্বরের 11 তারিখ সিলেটে আয়ারল্যান্ড টেস্ট দিয়ে নতুন দায়িত্ব শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিসিবির স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়ন করে ক্রিকেট অপারেশনসের উপর কোনো ছায়া কমিটি থাকবে না। তবে বিদেশি কোচ কিংবা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বোর্ডে থাকা সাবেক ক্রিকেটারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা যেতে পারে, এমনটা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটি চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। টি-20 দলের পারফরমেন্সে আশাহত এই বোর্ড পরিচালক প্রত্যাশার চাপেই জাকের আলী ব্যর্থ হচ্ছেন বলেও মত তার। এক ফরম্যাটে ভালো তো অন্য ফরম্যাটে লেজে গোবরে অবস্থা। ওয়ানডেতে মন মতো উইকেট বানিয়ে সিরিজ জিতলেও লিটনের দল টি-20তে ঘরের মাটিতে 4 বছর পর হয়েছে হোয়াইট ওয়াশ। ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমালোচনার তীর ক্রিকেট অপারেশনস কমিটির দিকেও। এককভাবে ক্রিক অপসের দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমে খবর এসেছে তার উপর ছায়া কমিটি করতে যাচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এমন দাবি উড়িয়ে দিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। ছায়া কমিটিতে কোনো সুযোগ নেই। বিসিবিরই প্রত্যেকটা কমিটিতেই স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গরূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। বাট যেটা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখানে অনেক
এক্স ক্রিকেটার আছে, অনেক বল না, কিছু সংখ্যক এক্স ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং তারা যথেষ্ট সময় কাটিয়েছে ক্রিকেট বোর্ডে। যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে। সেটা একটা, আমি যদি একটা বিদেশি কোচ নিতে চাই, হেড কোচ নিতে চাই, অন্যের খবরদারি উড়িয়ে দিলেও ঠিকঠাক পারফর্ম করতে পারছে না তার তত্ত্বাবধানে থাকা জাতীয় দল। বিষয়টি মেনে নিয়েছেন ফাহিম নিজেও। সম্প্রতি টি-20তে ব্যর্থতা নিয়ে হতাশ তিনি। বিশ্রামের পর নতুন শুরুর প্রত্যাশা তার। লাস্ট টি20 সিরিজটা কিছুটা আমাদের কনসিস্টেন্সির ওই জায়গাটাতে দেখলাম একটু কিছুটা বাধা পড়লো, কিছুটা হতাশার। বাট এগুলো বোধহয় মেনে নিতে হবে যে এখানে অনেক সময় ভালো পারফরমেন্স হবে, অনেক সময় হবে না। তবে যেই ফ্লোতে ছিল আমাদের দল, সেখানে বোধহয় আরও বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম। জাকের আলীকে নিয়ে বড় প্রত্যাশা থাকলেও একেবারে ব্যর্থ এই ব্যাটার। ফাহিমের দাবি জাকের কিছুটা মানসিক চাপে আছেন। জাতীয় দলের সঙ্গে মনোবিদ যুক্ত করার কথা থাকলেও সময় লাগছে যে নিয়োগ প্রক্রিয়ায়। সহসাই নতুন ব্যাটিং কোচও পাচ্ছেন না লিটন শান্তরা। মনোবিদের ব্যাপার যেটা, ওটা প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল, কিন্তু শেষে গিয়ে যার সাথে আমাদের আলাপ হয়েছিল তার কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল, শেষে এসে সেই শর্তটার সাথে সে রাজি হতে পারেনি। ব্যাটিং কোচের ব্যাপারটা যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ব্যাপারটাকে আরও কতটা বিস্তৃত করা যায় আমাদের ব্যাটারদের জন্য হোক, দলের জন্য, আর কোথায় কোথায় আর আমরা ভ্যালু অ্যাড করার জন্য আমরা টেকনিক্যালও করতে পারি না, এমন কোনো কেউ আলোচনায় নেই। কিন্তু আমাদের চিন্তায় আছে যে এটাকে আমরা কি করে আরো সুন্দরভাবে সাজাতে পারি। টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটাররা অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। লিটন এমন দাবি করলেও তার সঙ্গে একমত নন ফাহিম। তাদেরকে নিয়েই শুধু খেলাচ্ছি, হঠাৎ যদি কোনো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বয়সভিত্তিক পর্যায়ে গুরুত্ব দিলেই তৈরি হবে দেশের ক্রিকেটের শক্তিশালী কাঠামো। এবার সেই দায়িত্ব চাই নবনির্বাচিত পরিচালক আসিফ আকবরের কাঁধে। সময় সংবাদে জানিয়েছেন এই লেভেলের ক্রিকেট নিয়ে তার পরিকল্পনার কথা। এছাড়া চট্টলার ক্রিকেট লিগ নিয়েও সোচ্চার এই বিসিবি পরিচালক। জানুয়ারিতেই শুরু করতে চান লিগ। চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত আরও জানাচ্ছেন তামিম হোসেন। বেসিক একটা প্রপার গাইডলাইনে না ফেলতে পারেন, তাহলে তো আপনার আসলে হঠাৎ করে প্লেয়ার আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন প্লেয়ারদের। আসিফ আকবর কথাটা মজার ছলে বললেও এই কথার ভেতরেই লুকিয়ে আছে বাস্তবতা। ভিত্তি মজবুত না হলে ভবিষ্যতের সাফল্য অনিশ্চিত। এ জায়গাতে অনিয়মের গল্প শোনা গেছে বহুবারই, অথচ এখান থেকেই তৈরি হওয়ার কথা দেশের ক্রিকেটের শক্তিশালী পাইপলাইন। কিন্তু ফলাফল সবার সামনে। দেশসেরা গায়ক এবার সেখানেই আনতে চান পরিবর্তন। আমার প্ল্যান হচ্ছে ডিসেন্ট্রালাইজ করে ফেলা, যে আমরা যেমন মিশন শুরু করব এজ লেভেল এবং এগুলো বান্দরবান থেকে শুরু করতেছি, আমরা খাগড়াছড়ি, রাঙ্গামাটি হয়ে আমরা কক্সবাজার হয়ে আবার জয়পুরহাট থেকে শুরু করে আমরা পঞ্চগড় পর্যন্ত যাব। এই মুভমেন্টটা আমরা করবো এই কারণে, একাডেমিগুলোকে টার্গেট করে। কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রাইভেট একাডেমি আছে, যারা যেখানে ক্রিকেট ক্লিনিক বলে, কেউ বলে একাডেমি বলে। তো একাডেমি কাপের একটা প্ল্যান চলছে। আমি বুলবুল ভাইকে অলরেডি প্রপোজাল দিয়েছি। এটা নিয়ে আমরা আমাদের আসান ইকবাল ভাই, মানে আবির ভাইয়ের সাথে কথা হয়েছে, যেহেতু ওনারও মাঠ আছে, চিটাগাঙে বড় মাঠ আছে, আমরা কিছু মাঠের সন্ধানেও আছি। তো কীভাবে মাঠ পাওয়া যায়, কিংবা আন্ডার-13 বা আন্ডার-15 করার জন্য তো আমাদের এত বড় মাঠের দরকারও নেই। আবার স্টেডিয়ামে অনেক ক্যাচাল থাকে, পারমিশনের ব্যাপার থাকে, এটা ওইটা আমলাতান্ত্রিক জটিলতা। তো আমরা যেগুলো কন্ট্রাডিক্টরি ইস্যুগুলো বাদ দিয়ে একাডেমিগুলো কিন্তু আসলে প্লেয়ার প্রোভাইড করে, আপনার স্কুলে বলেন, কলেজে বা কিংবা লিগে, লোকাল লিগে। তো আমরা ডিরেক্ট কেন একাডেমিতে যাবো না, তো সেই প্ল্যান নিয়ে আমরা কাজ করছি। দেশে ফিরে প্রথমবারের মতো পাওয়া দায়িত্ব বুঝে নেয়ার পরদিনই চট্টগ্রামে হাজির এই পরিচালক। ম্যাচ শেষে চট্টলার মাঠ কর্মীদের সঙ্গেও আলাপচারিতায় মাতেন আসিফ। শোনেন তাদের সুযোগ সুবিধার কথা। তবে এখানে সবচেয়ে বেশি সমস্যায় স্থানীয় ক্রিকেটাররা। দেশের দ্বিতীয় সেরা লিগের নেই ধারাবাহিকতা, গেল বছর হয়নি কোনো খেলা। ডিসেম্বরের মধ্যে ফুটবলের কাজগুলো শেষ করার একটা প্রক্রিয়া আছে, তারপরে চিটাগাং লিগটা শুরু হবে। তো উনি তো তাও একটা আশার আলো পেয়েছেন যে চিটাগাং লিগটা শুরু হবে। আমার তো কুমিল্লা 6 বছর লিগ হয় না, লিগ হলে ফাইনাল হয় না। তো লিগে ফাইনাল কেন? কারণ ওই লিগ যে কথাটা, এটা কখনো কখনো গ্রুপে ফেলে দেয়। তো আসলে বেসিক্যালি কোনো কিছুই হচ্ছে না। আপনি যদি ঢাকা থেকে শপথ মুস্তাফিজ সাতক্ষীরা থেকে আসছে, বা বিভিন্ন ওই শরীফুল আসছে পঞ্চগড় থেকে, তো এভাবে তো ট্যালেন্ট আসে। দেশের ক্রিকেট নিয়ে অনেকেই গেয়েছেন গান। তবে 2003 সালে আসিফের গাওয়া সেই বেশ সাবাস বাংলাদেশ গানটা 2 দশক পরেও এখনো গেঁথে আছে সবার মনে। নবনির্বাচিত পরিচালকের কাছে জানতে চাওয়া, ক্রিকেটে নতুন কোনো গান নিয়ে আনবেন তিনি? গান একটাই, ওটা থাকুক, ওটাই বাজুক। ওটা হয়তো অনেক আগে সাউন্ড, তো 2004 সালে আমরা করেছিলাম বাংলাদেশ ক্রিকেটের প্রথম থিম সং হিসেবে। তো এটাকে হয়তো আমরা সাউন্ডটাকে আবার নতুন ভাবে করতে পারি, এটাই হয়তো গাইতে পারি আর কি। আবার তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম।
এবার অন্য প্রসঙ্গ, রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এই কথা বলি। তারপরে দীর্ঘ 5 বছর ছিল আওয়ামী দুঃশাসনের ইতিহাস। এই 5 বছরে আওয়ামী লীগ অত্যন্ত ভয়াবহভাবে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশা আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দিন আওয়ামী লীগ বাংলাদেশে একটা দুঃশাসনের রাজত্ব প্রতিষ্ঠা করে এবং তাদের সময়ই বাংলাদেশে শুধুমাত্র প্রশাসনিক ফেইলিয়রের জন্য দেশে একটা ভয়াবহ 1974 সালে একটা দুর্ভিক্ষ হয়, যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায়। এবং সেই সময়ে এই দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের দিকে যায়, যার ফলে আমরা দেখেছি যে সেই সময় স্বয়ং শেখ মুজিবুর রহমানই বলেছিলেন যে এই দেশে অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে। তাই নয়, তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টর মোজাহারুল ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল টিএসসিতে, সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে তুলে নিয়ে আসেন। তিনি প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতা তিনি নিশ্চিত করেন। কারণ সে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন প্রতিষ্ঠিত হয়, সমস্ত সংবাদপত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল, মাত্র 4টি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই, এই কথাগুলো বারবার বলা দরকার। এই জন্যই বলা দরকার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই অবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। তখন অনেকগুলো সংবাদপত্র চালু হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা তিনি নিশ্চিত করেছিলেন। এই যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তিনি গঠন করেছিলেন, যেটা আজকে আবার এতদিন পরে এই আপনার সংস্কারের যে আলোচনা, সে আলোচনার মধ্যে এসেছে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সেই ক্ষণজন্ম রাষ্ট্রনায়ক যিনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন এবং অর্থনীতিতে একটা গতি সঞ্চার করেছিলেন। আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে। আজকে আমরা এই যে বিদেশের শ্রমিক আপনার আমাদের যান, তারা কাজ করছে শ্রমিক ভাইয়েরা, অর্থাৎ এই যে আপনার রেমিটেন্স যেটা আমরা পাই, আমাদের প্রায় 1 কোটি মানুষ প্রায় বিদেশে কাজ করেন, এটার সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে। দলের যৌথ সভা শেষে ব্রিফ করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। স্বাগত খেলার সময়। নারী বিশ্বকাপ প্রসঙ্গ, ফাইনালের টিকিট নিয়ে তুলকালাম। প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে ভারত এমন প্রত্যাশায় স্বাগতিক দর্শকদের মাঝে টিকিটের চাহিদা তুঙ্গে। সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনালে লড়বে হরমনপ্রীত কৌরের দল। টিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। ভারতের মতো প্রথম শিরোপার হাতছানি সাউথ আফ্রিকার সামনেও। গোটা আসর জুড়ে দারুণ ক্রিকেট খেলেছে প্রোটিয়ারা, তবে সেমিফাইনালে ভারতীয়দের পারফরমেন্সে আত্মবিশ্বাসী বেশি হয়েছে স্বাগতিক দর্শকরা। ফাইনালের টিকিটের দাম পৌঁছেছে 1.5 লাখ টাকা পর্যন্ত। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না, অফলাইনেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে ভারত। এর আগে 2005 আর 2017-তে হৃদয় ভেঙেছিল তাদের। 3 ফাইনাল খেলা কোনো দল এখন পর্যন্ত শিরোপাহীন নেই ভারতের সামনে, তাই বড় সুযোগ আক্ষেপ ঘোচানোর। তবে মুখোমুখি পরিসংখ্যানে প্রোটিয়ারা কিছুটা এগিয়ে থাকবে। ভারতের শক্তির জায়গা হোম ক্রাউড আর পরিচিত কন্ডিশন। আবারও স্বাগত খেলার সময়। আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাবেন এই কিউই কিংবদন্তি ক্রিকেটার।
2024 সালে টি-20 বিশ্বকাপের পর থেকে আর ফরম্যাটে আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলা দেখা যায়নি কেন উইলিয়ামসনকে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসছে আরও একটি সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ। দীর্ঘদিন এই ফরম্যাটে না খেলার কারণে বিশ্বকাপের দলে উইলিয়ামসন থাকবেন কিনা তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে বিশ্বকাপের ঠিক 3 মাস আগে নিজে থেকেই সরে দাঁড়ালেন 35 বছর বয়সী ক্রিকেটার। 2011 সালের অক্টোবরে টি-20 দলে অভিষেকের পর থেকে 93টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। এই ফরম্যাটে কিউইদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 33.44 গড়ে 18টি 50 নিয়ে 2575 রান করেছেন উইলিয়ামসন। তার নেতৃত্বে 2016 ও 2022 বিশ্বকাপের সেমিফাইনাল ও 2021 সালের ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড। তবে শিরোপার কাছে গিয়েও স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে ফিরতে হয় ব্ল্যাক ক্যাম্পে। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।